না, আমাকে দাদা বলে ডাকবি না। সেই অধিকার তুই নিজেই নষ্ট করেছিস। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু এত বছর পরেও কি আমাকে ক্ষমা করা যায় না? আপনাদের স্বাগতম রূপকথা পিক্সেল টিমে। এই নাও তোমার সকালের চা। আচ্ছা, টেবিলে রেখে দাও। শুনছো, আর তো মাত্র কয়েকদিন বাকি মায়ের স্মরণ সভা। সব আত্মীয়দের খবর দেওয়া হয়েছে তো? হ্যাঁ, প্রায় সবাইকে জানিয়েছি, শুধু শিখার বাড়িতে যাওয়া হয়নি এখনো। কাল হয়তো ওদের ওখানে একবার যাব। আচ্ছা, নীলাকেও কি খবর দেবে না? আবার সেই নাম। তোমাকে কতবার বলেছি ওই মেয়ের কথা আমার সামনে তুলবে না। কিন্তু সে তো তোমার নিজের বোন। আমার কোনো বোন নেই ওই নামে। যেদিন সে নিজের ইচ্ছে মতো বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, সেদিন থেকেই আমার কাছে সে শেষ। ভুল তো মানুষই করে দেবাশিস। কিছু ভুলের ক্ষমা হয় না। কিন্তু শুনেছি অয়ন নাকি খুব ভালো মানুষ, নীলাকে অনেক যত্নে রাখে। ওসব শুনে আমার কিছু যায় আসে না। আমার মনে হয় তোমার আসল রাগটা অন্য জায়গায়। তুমি মানতে পারোনি যে নীলা একটা সাধারণ পরিবারের ছেলেকে বিয়ে করেছে। মানে তুমি এখন আমাকে বিচার করছো? না, শুধু বলছি এত বছর পরও যদি নিজের বোনকে ক্ষমা করতে না পারো, তাহলে কষ্টটা তোমারও কম নয়। অন্তত তো মায়ের স্মরণ দিনে সব অভিমান ভুলে একবার ওকে ডাকতে পারতে। এই বিষয় নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। আর মনে রেখো, ভবিষ্যতে ওই মেয়ের কথা আমার সামনে আর বলবে না। আরে, চা তো খেয়ে গেলে না? শুনছো শিখা, তোমাকে তো কতবার বলেছি যা যা দরকার সব একটা খাতায় লিখে রাখবে। এখন আর আগের মতো সব মনে থাকে না আমার। বয়স বাড়ছে বুঝি? আজকাল দেখছি খুব ভুলে যাও। আচ্ছা আচ্ছা, এবার বলো কি আনতে হবে। আজ বিকেলে কিন্তু জুয়েলার্স থেকে আমার হারটা নিয়ে আসবে, ভুলে যেও না যেন। তোমার জিনিস আমি ভুলে যাই নাকি? তুমি যা চেয়েছো কখনো কি না করেছি? সেটা অবশ্য ঠিক। তুমি আমাকে অনেক আদরে রেখেছ। শুধু আদর? তোমার আলমারিতে যত শাড়ি আছে অর্ধেক দোকানেও নেই মনে হয়। আরে থাক, বেশি বাড়িও না। তবে একটা কথা বলতে হবে। আমার ছোট বোন লীলার কথা ভাবলে সত্যি কষ্ট হয়। কেন, আবার কি হলো? নিজের ইচ্ছেতে একটা গরিব ছেলেকে বিয়ে করল। এখন দেখো কত কষ্টে দিন কাটায়। উৎসব এলেও ভালো একটা শাড়ি পর্যন্ত জোটে না। জীবন তো শুধু আবেগে চলে না, সংসার চালাতে সামর্থ্যও লাগে। মাঝে মাঝে মনে হয় ও তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিয়েছিল। তোমার দাদা যে এখনো ওর ওপর রাগ করে আছে সেটা অকারণ না। দাদা বাইরে কিছু না বললেও ভেতরে ভেতরে এখনো খুব কষ্ট পায়। ও হ্যাঁ, একটা কথা মনে পড়ল। পরশু তো মার স্মরণ সভা। মনে হয় দাদা কাল পরশুর মধ্যে নিমন্ত্রণ করতে তাই নাকি? তাহলে কিন্তু উনাকে না দেখে যেতে দিও না, অনেকদিন দেখা হয়নি। ঠিক আছে, বলবো। আচ্ছা, আমি এখন বেরোচ্ছি, দোকানে যেতে দেরি হয়ে যাবে। সাবধানে যেও। জানো লীলা, কয়েকদিন ধরে দেখছি তুমি বারবার বাইরে গেটটার দিকে তাকিয়ে থাকো। কাউকে অপেক্ষা করছো নাকি? না তো, এমনিই দাঁড়িয়েছিলাম। আমাকে লুকাতে হবে না, আমি বুঝতে পারছি। সামনে তোমার মায়ের স্মরণ দিন, তাই না? মনে মনে ভাবছো তোমার ভাই হয়তো এবার তোমাকে নিতে আসবে। জানি না কেন, তবু মনে হয় দাদা হয়তো এবার একটু বদলেছে। যদি একবার এসে বলে চলো বাড়ি যাই। তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু এত আশা করো না। তোমার ভাই এখনো আমাকে মেনে নিতে পারেনি। হয়তো, কিন্তু রক্তের সম্পর্ক কি এত সহজে শেষ হয়ে যায়? যেদিন তোমার মায়ের শেষ সময়ে তোমাকে খবর পর্যন্ত দেওয়া হয়নি, সেদিনই বুঝেছিলাম ওদের রাগ কতটা গভীর। সব জানি, তবুও মনটা বারবার আশা করে। মাঝে মাঝে খুব অপরাধী লাগে নিজেকে। মনে হয় আমার জন্যই তুমি নিজের পরিবার থেকে দূরে চলে গেছো। আবার সেই কথা, তুমি কেন নিজেকে দোষ দাও? কারণ আমি তোমাকে বড় সুখ দিতে পারিনি। না বড় বাড়ি, না দামি শাড়ি, কিছুই তো নেই আমার কাছে। সুখ কি শুধু টাকায় মাপে মানুষ? অন্তত তোমার প্রাপ্যটা তো দিতে পারিনি। তুমি আমাকে সম্মান দাও, যত্ন করো, কষ্ট হলেও হাসানোর চেষ্টা করো। আমার কাছে এগুলোর দাম অনেক বেশি।
তবুও মনে হয় তুমি আরো ভালো জীবন পেতে পারতে। না, আমি ঠিক মানুষটাকেই বেছে নিয়ে আচ্ছা, এবার এসব ভাবনা বন্ধ করো, আগে খেয়ে নাও, না হলে কাজে আবার দেরি হবে। ঠিক আছে ম্যাডাম, এখনই খাচ্ছি। আরে দাদা, তুমি হঠাৎ এত সকালে? কেন, আসতে নেই নাকি? তা বলিনি, এসো ভেতরে এসে বসো। সামনে রবিবার মায়ের শ্রদ্ধানুষ্ঠান, তোদের দুজনকে নিতে এসেছি। সত্যি দাদা, আমি জানতাম তুমি ঠিক আসবে। আসতে একটু দেরি হয়ে গেল, সবকিছু একা সামলাতে গিয়ে সময়ই পাচ্ছিলাম না। আরে ওসব বলতে হবে না, তুমি খবর না দিলেও আমি যেতাম। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি লীলাদেরও খবর দিয়েছ? না, ওদের ব্যাপারে আমি কিছু ভাবিনি। এখনো এত রাগ তোমার? কিছু সম্পর্ক দূরে থাকলেই ভালো। বুঝলাম, তাই জিজ্ঞেস করলাম। শোনো না দাদা, কাল সমীর আমাকে একটা সুন্দর হাতের বালা এনে দিয়েছে। বাহ, তাহলে তো আমাদের জামাইবাবু দিন দিন আরও যত্নশীল হয়ে উঠছে। খুব খেয়াল রাখ। সেটা দেখেই তো নিশ্চিন্ত থাকি। আচ্ছা, এবার উঠি, বাড়িতে অনেক আয়োজন বাকি। এ কি, এত তাড়াতাড়ি চলে যাবে? একটু বসো না। আজ আর সময় হবে না রে। অন্তত সমীরের সাথে দেখা করে যেও, ও তোমার জন্য অপেক্ষা করছিল। আজ নয়, পরে একদিন ভালো করে গল্প করব। তাহলে অন্তত চা খেয়ে যাও। না রে, সত্যি দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু আমরা সময় মতো পৌঁছে যাব। হ্যাঁ, সকালে একটু তাড়াতাড়ি আসিস। ঠিক আছে দাদা। কি হয়েছে? এই সন্ধ্যাবেলা একা বারান্দায় বসে আছো কেন? কিছু না, ঘরের ভেতরটা হঠাৎ খুব বন্ধ লাগছিল, তাই একটু বাইরে এসে বসলাম। তোমার মন খারাপের কারণটা আমি বুঝতে পারছি। আগামীকাল তো তোমার মায়ের স্মরণ দিন। তুমি ভেবেছিলে হয়তো তোমার দাদা তোমাকে নিতে আসবে, তাই না? সারাদিন শুধু দরজার দিকেই তাকিয়েছিলাম, মনে হচ্ছিল এই বুঝি দাদা এসে ডাকবে, কিন্তু কেউ এলো না। তোমার চোখের জল দেখলে আমার নিজেরই খুব খারাপ লাগে। হয়তো আমি আর কোনোদিনও সেই বাড়িতে ফিরতে পারবো না। দাদা এখনো আমাকে ক্ষমা করতে পারেনি, আমি বুঝতে পারি। কাল সকালে তুমি নিজেই একবার ওদের বাড়ি গিয়ে দেখা করো। যদি দাদা আমাকে অপমান করে? রাগ থাকতেই পারে, এতদিনের অভিমান একদিনে তো মুছে যাবে না। তবুও ভয় লাগে। তুমি শান্ত থাকবে, ও যা বলবে শুনে নিও, কিন্তু একবার সামনে দাঁড়িয়ে কথা বলাটা দরকার। তুমি সবসময় এত ভরসা নিয়ে কথা বলো কিভাবে? কে জানে, তোমাকে দেখলে হয়তো ওর মন গলে যেতে পারে। কারণ আমি জানি, সম্পর্ক যত দূরেই যাক, মন থেকে কখনো পুরোপুরি মুছে যায়। ঠিক আছে, কাল আমি যাব। শুধু একটা প্রার্থনা, দাদা যেন আবার আমাকে নিজের বোন বলে ডাকে। এটাই তো চাই। না, এভাবে হঠাৎ ভেতরে চলে যাওয়া ঠিক হবে না, আগে বাইরে থেকেই ডাক দিই। দাদা, ও দাদা, বৌদি। নীলা, তুই এখানে? আজ মায়ের স্মরণ দিন, তাই ভাবলাম একবার তোমাদের সাথে দেখা করি। দেখা করতে এসছিস? এত সহজ নাকি সবকিছু? দাদা, আমি শুধু... না, আমাকে দাদা বলে ডাকবি না। সেই অধিকার তুই নিজেই নষ্ট করেছিস। যেদিন তুই আমাদের কথা না ভেবে রাহুলের সাথে বাড়ি ছেড়ে চলে গেলি, সেদিন থেকেই তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু এত বছর পরেও কি আমাকে ক্ষমা করা যায় না? কিছু ভুলের ক্ষমা হয় না। রাহুল গরিব হতে পারে, কিন্তু মানুষটা খুব ভালো, আমাকে অনেক ভালোবাসে। এসব কথা আমাকে শুনিয়ে লাভ নেই। মা চলে যাওয়ার সময় একবারও শেষ দেখা দেখতে পারিনি, সেই কষ্টটা আজও আমাকে তাড়া করে বেড়ায়। দাদা, কেন দেখতে পারিসনি সেটা জানিস? কারণ তোর কাজের জন্যই মা দিনরাত কষ্ট পেয়েছে।
এবার থামো তো। মেয়েটা এতক্ষণ ধরে শুধু ক্ষমা চাইছে। মিনা, তুমি চুপ করো। এই বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। রাগ থাকতেই পারে, কিন্তু নীলা তো তোমার নিজের বোন। আমি যা বলেছি সেটাই শেষ কথা। দাদা, একবার শুধু বলো তুমি আমাকে পুরোপুরি ঘৃণা করো না। তুই এখন এখান থেকে চলে যা, আর কোনো দিন এই বাড়িতে আসবি না। মিনা, মিনা, সব শেষ হয়ে গেল। আমি যে নতুন ব্যবসাটা শুরু করেছিলাম, আমার পার্টনার সব টাকা নিয়ে উধাও হয়ে গেছে। তুমি এত কেন হাঁপাচ্ছ? চলো আগে ঘরে যাই, তারপর শান্ত হয়ে সব বলো। তোমার গয়নাগুলো বন্ধক রেখেছিলাম টাকার জন্য। আর একটা কথা তোমাকে এতদিন বলিনি, ব্যবসায় টাকা কম পড়ায় আমি এই বাড়ির কাগজও ঋণের জন্য জমা রেখেছিলাম। তুমি বাড়ির কাগজ বন্ধক রেখেছো? হ্যাঁ, এখন যার কাছ থেকে টাকা নিয়েছিলাম সে সব জেনে গেছে। দুদিনের মধ্যে টাকা না দিলে বাড়ি ছেড়ে দিতে বলেছে। তাহলে আমরা এখন কি করব? এই বাড়ি চলে গেলে আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নেই। মাথায় কিছুই কাজ করছে না, মনে হচ্ছে সব দিক অন্ধকার হয়ে গেছে। তোমার বোন নিশ্চয়ই তোমাকে ফিরিয়ে দেবে না। এত কষ্ট করে যে সংসারটা গড়েছিলাম, আজ নিজের ভুলেই সব শেষ করে ফেললাম। একটা কথাই বারবার মাথায় আসছে, শিখার কাছে গেলে হয়তো সাহায্য পেতে পারি। শিখা ছোটবেলা থেকেই আমাকে খুব হয়তো আজও আমাকে ফিরিয়ে দেবে না। তাহলে আর দেরি করো না, এখনই যাও। সম্পর্কের মানুষরাই তো শেষ পর্যন্ত বিপদে পাশে দাঁড়ায়। আমি জানি শিখার মন অনেক বড়। শিখা, ও শিখা, বাড়িতে আছিস? আরে দাদা, তুমি এই সময়ে বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আসুন দাদা, বসুন। অনেকদিন পর এলেন। না, বসবো না। আসলে আজ আমি খুব অসহায় হয়ে তোদের কাছে এসেছি। কি হয়েছে দাদা? আমি যে নতুন কাজটা শুরু করেছিলাম, যাকে বিশ্বাস করেছিলাম সে সব টাকা নিয়ে পালিয়েছে। কি বলছো? শুধু সঞ্চয় না, মিনার গয়নাগুলো পর্যন্ত বিক্রি করেছি। এমনকি বাড়ির কাগজও ঋণের জন্য জমা রেখেছিলাম। তারপর? এখন ঋণদাতা টাকা চাইছে। খুব অল্প সময় দিয়েছে। টাকা দিতে না পারলে বাড়িটাও চলে যাবে। দাদা, তাই তোদের কাছে সাহায্য চাইতে এলাম। কিছু টাকা যদি জোগাড় করে দিতে পারিস। সত্যি বলছি দাদা, তোর অবস্থা শুনে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমাদের হাতও একদম খালি। কয়েক মাস ধরে আমার ব্যবসাতে অনেক ক্ষতি চলছে দাদা। আমরাও এখন খুব হিসেব করে চলছি। আচ্ছা, টাকা না পারলে থাক। তোর কাছে যে গয়নাগুলো আছে সেখান থেকে কিছু দিলেও আমি আপাতত সামলে নিতে পারি। দাদা, আমার কাছেও এখন তেমন কিছু নেই। কিছুই নেই? কিছুদিন আগে ব্যবসার প্রয়োজনে বেশিরভাগ গয়নাই বন্ধক রাখতে হয়েছে। শিখা, তুমি একবার ভেতরে এসো তো। আচ্ছা দাদা, তুমি বসো, আমরা এখনই আসছি। কি হয়েছে? এভাবে হঠাৎ আমাকে ভেতরে ডাকলে কেন? দাদা বাইরে একা বসে আছে। আমি অবাক হয়ে দেখছি তুমি একের পর এক অজুহাত দিচ্ছ। অজুহাত মানে? তুমি বলছো আমাদের হাতে টাকা নেই, কিন্তু সেটা তো পুরো সত্যি না। সামনের মাসে যে আমরা বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি, তার জন্য তো টাকা আলাদা করে রাখা আছে। আর তুমি যে নতুন গয়না বানাবে বলেছিলে, সেই টাকাও তো জমিয়ে রেখেছ। দাদা এত বড় বিপদে পড়েছে, আমরা চাইলে অন্তত কিছুটা সাহায্য তো করতেই পারি। তুমি খুব সহজে কথাগুলো বলছো। ভুল কোথায় বললাম? আমি কতদিন ধরে অপেক্ষা করছি একটু ভালোভাবে কোথাও ঘুরতে যাব। এখন সেই সব প্ল্যান বাদ দিয়ে সব টাকা দিয়ে দেব? কিন্তু উনি তো তোমার দাদা। দাদা বলেই তো ভয় হচ্ছে। তুমি শুনলে না, ওনা সবকিছু শেষ হয়ে গেছে। এখন একবার সাহায্য করলে পরে বারবার আমাদের কাছেই আসবে। এতটা খারাপ ভেবো না। বাস্তবটা বুঝতে শিখো। আজ বাড়ি বাঁচানোর জন্য টাকা চাইছে, কাল আবার ব্যবসার জন্য চাইবে। আমরা কষ্ট করে যা জমিয়েছি সব যদি অন্যের সমস্যায় শেষ হয়ে যায়, তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে? কথাটা একদম খারাপ বলনি।
আসলে তুমি যেভাবে ঠান্ডা মাথায় সব দিক ভেবে সিদ্ধান্ত নাও, সেটা সত্যিই প্রশংসা করার মতো। তাই এখন আবেগ দিয়ে না, মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে। বাইরে বসে থাকা দেবাশিস ভেতরের সব কথাই শুনে ফেলেছিল। প্রতিটি কথা যেন তার বুকের ভেতর গভীর আঘাত করছিল। আজ বুঝলাম, যাকে আমি এত ভালোবাসতাম সেই প্রিয় বোনের মনেই এত দূরত্ব জমেছিল। হয়তো এই বিপদ না এলে কোনোদিন সত্যিটা জানতেই পারতাম না। দেবাশিস নিঃশব্দে সেখান থেকে চলে যায়। মাঝে মাঝে ভাবি, এত বুদ্ধি তুমি কোথায় লুকিয়ে? চলো বাইরে যাই, বেশি দেরি করলে দাদা সন্দেহ করবে। শিখা বাইরে আসলো এবং দাদাকে আর সে দেখতে পেল না। এদিকে দাদার বিপদের কথা শুনে লীলা ছুটে চলে এলো দাদার বাড়িতে। বৌদি, ও বৌদি, একটু বাইরে আসবে? আরে নীলা, তুই আয়, ভেতরে আয়। না বৌদি, আজ ভেতরে বসবো না। আমি আসলে একটা দরকারে এসেছি। কি হয়েছে বলতো? শুনেছি দাদা খুব বিপদে আছে, তাই এটা দিতে এলাম। এটা কি? আমার গলার চেইনটা মা বাবা বিয়ের সময় দিয়েছিল। আমার কাছে দাদাকে সাহায্য করার মতো আর কিছু নেই বৌদি। এটা বিক্রি করলে হয়তো কিছু টাকা পাওয়া যাবে। নীলা, এটা তো শুধু গয়না না, এটা তো তোমার মা বাবার স্মৃতি। স্মৃতি বুকে থাকলেই হয় বৌদি। গয়না আলমারিতে রেখে কি লাভ যদি নিজের মানুষটাই কষ্টে থাকে? কিন্তু তুই তো বিয়ের পর এই একটা জিনিসই নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছিলি। জিনিস পরে আবার বানানো যায়, কিন্তু মানুষের খারাপ সময় বারবার আসে না। না বোন, আমি এটা নিতে পারবো না। তোদের অবস্থাও তো খুব ভালো না। আমাদের যতটুকু আছে সেটা নিয়েই আমরা সুখে আছি, কিন্তু দাদা এখন সত্যিই একা হয়ে গেছে। ছোটবেলায় দাদা আমাকে কত আগলে রাখতো জানো? আজ যদি ওর বিপদের দিনে আমি পাশে দাঁড়াতে না পারি, তাহলে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। প্লিজ বৌদি, এটা তুমি রেখে দাও। দাদাকে বলো না আমি দিয়েছি, শুধু বলো কেউ একজন চায় সে আবার আগের মতো দাঁড়িয়ে যাক। জানো মিনা, আমি ভাবতাম শিখা আমাকে খুব ভালোবাসে। আমি বিপদে পড়লে সবার আগে ওই পাশে দাঁড়াবে। কিন্তু আজ নিজের কানে শুনলাম আমি নাকি এখন নিঃস্ব মানুষ। আমার সাথে সম্পর্ক রাখলে নাকি ওদের কোনো লাভ নেই। ওদের ঘুরতে যাওয়ার জন্য টাকা আছে, নতুন গয়না বানানোর জন্য টাকা আছে, অথচ দাদাকে সাহায্য করার মতো কিছুই নেই। এখন বুঝতে পারছো তো কাছের মানুষের অবহেলা কতটা কষ্ট দেয়? তুমি তো বছরের পর বছর নীলার সাথেও ঠিক এই কাজটাই করেছ। ওর ভালোবাসা, ওর মন কিছুই দেখনি। হ্যাঁ, আমি ওকে শুধু গরিবের বউ বলেই অপমান করেছি। আজ মনে হচ্ছে আমি নিজেরই মানুষকে হারিয়ে ফেলেছিলাম অহংকারের জন্য। নীলার সাথে আমি যা করেছি আজ তারই শাস্তি পাচ্ছি। এত কষ্টের মাঝেও একটা জিনিস তুমি খেয়াল করোনি। কি? এ তো নীলার চেইন। মা বাবা দুই বোনকে একই রকম করে বানিয়ে দিয়েছিল। হ্যাঁ, নীলা আজ এসেছিল, তুমি বাড়িতে ছিলে না। ও এসে বলল, বৌদি এটা দাদার কাজে লাগিও। নীলা নিজের শেষ স্মৃতিটুকুও দিতে রাজি হয়ে গেল। কারণ ও এখনো তোমাকে আগের মতোই ভালোবাসে। যাকে আমি সারা জীবন ছোট করেছি সেই বোনই আজ আমার পাশে দাঁড়ালো। আর যাকে এত বিশ্বাস করেছি সে সামর্থ্য থাকা সত্ত্বেও মুখ ফিরিয়ে নিল। সব মানুষকে টাকায় মাপা যায় না দেবাশিস। আমি এখনই নীলার কাছে যাব, ওর কাছে ক্ষমা চাইব। যাওয়ার দরকার নেই। মানে? নীলা আমাদের ঘরেই আছে। আমি ওকে অনেক বুঝিয়ে ভেতরে বসিয়েছি। যাও, এবার নিজের বোনকে নিজের কাছে ফিরিয়ে নাও। দাদা, বিশ্বাস করো, আমি ভেতরে আসতে চাইনি। বৌদি অনেক বুঝিয়ে না আনলে আমি কখনো এই ঘরে পা রাখতাম না। আর কিছু বলিস না বোন। আজ আমি তোর কাছে শুধু একটা জিনিস চাইতে এসেছি, ক্ষমা। আমি তোকে খুব কষ্ট দিয়েছি। অহংকারে অন্ধ হয়ে তোর ভালোবাসাটাই বুঝিনি। যে ভাই তোর পাশে থাকার কথা ছিল
সেই ভাই তোকে সবচেয়ে বেশি আঘাত করেছে। আজ বুঝতে পারছি, মানুষ যখন নিজের মানুষকে অপমান করে তখন একদিন না একদিন তার হিসাব তাকে দিতেই হয়। ঈশ্বর আমাকে সেই শাস্তিটাই দিয়েছেন। না দাদা, এমন কথা বলো না। খারাপ সময় সবার জীবনেই আসে, দেখবে সব আবার ঠিক হয়ে যাবে। জানি না বোন, আমি আবার আগের মতো দাঁড়াতে পারবো কিনা। তুমি পারবে, কারণ তুমি হার মানার মানুষ নও। ছোটবেলা থেকে তুমি তো আমাকেই শিখিয়েছিলে খারাপ সময় চিরদিন থাকে না। হয়তো টাকা, বাড়ি সব আবার ফিরে পাবো কিনা জানি না, কিন্তু আজ আমি আমার সবচেয়ে দামি জিনিসটা ফিরে পেয়েছি, আমার ছোট বোনকে। যে বোন কোনো স্বার্থ ছাড়া শুধু তার দাদাটাকেই ভালোবেসে গেছে, এত অপমানের পরেও। নীলার মাথায় হাত রেখে, আজ থেকে আর কোনো দূরত্ব না বোন, এবার আমরা আবার আগের মতো একসাথে থাকব। বন্ধুরা, অনেক ভালোবাসা আর পরিশ্রম দিয়ে আমরা এই কার্টুন ভিডিওটা তৈরি করেছি। তোমাদের একটু সাপোর্টই আমাদের নতুন নতুন গল্প বানানোর সাহস দেয়। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। এটা সম্পূর্ণ কাল্পনিক একটি গল্প, শুধুই তোমাদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক উৎসাহ দেয়, তাই ভিডিও দেখে কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। সামনে আরো নতুন নতুন আবেগী, মজার আর শিক্ষামূলক কার্টুন গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি। তাই বেল আইকনটা অন করে রেখো, যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে দেখতে পাও। আমাদের ছোট্ট পরিবারটার একজন সদস্য হয়ে পাশে থেকো বন্ধুরা। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।